ব্যবস্থা করতো। এমনকি রায় মনের মতো না হলে তাদেরকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া বা তাদের এজলাসের বাইরে নিজের চেলা চামুন্ডাদের বসিয়ে এজলাস বন্ধ করে দেওয়ার মতো বাঁদরামি করতো, আজকে সেই অভিষেক ব্যানার্জিকে বারবার আদালতে ছুটে যেতে হচ্ছে, হাতে পায়ে ধরে বলতে হচ্ছে বাঁচাও প্রভু বাঁচাও, বাঁচাও হুজুর বাঁচাও। কিন্তু পাপ কারোর বাপকে ছাড়ে না। আদালতও কষিয়ে কসকস করে কানটা মুলে বুঝিয়ে দিচ্ছে যে যা ভাগ এখান থেকে, এটা তোর বাপের জমিদারি নয়। যেটা আইন সেই আইন ফলো করতে হবে, তোমাকেও করতে হবে। তুমি কোনো হরিদাস পাল হয়ে যাওনি। আর সেই জন্য প্রত্যেক দিন দু চোখের জল বইয়ে ফেলতে হচ্ছে অভিষেক ব্যানার্জিকে, কিন্তু তাতেও কোনো কাজের কাজ হচ্ছে না। আপনারা জানেন 4 তারিখ দুপুর 12টার পর ডিজে বাজানোর হুমকি দেওয়া ফুটোমস্তান অভিষেক ব্যানার্জি এখন ফেঁসে গেছে। তার নামে এটা নিয়ে এফআইআর হয়েছে, সিআইডি ইন্টারোগেশন করেছে এবং মালটা যে অভিযুক্ত, এই মালটাকে এর জন্য জেলে যেতে হবে, দাঙ্গা লাগানোর চেষ্টা করা, মানুষ মারার চার্জ, এইসব তার বিরুদ্ধে লাগবে, এটা বুঝে গেছে। সেই জন্য এর ভয়েস স্যাম্পল টেস্টিং হবে। আর সেই ভয়েস স্যাম্পল টেস্টিং আটকাবার জন্য যা খুশি তাই করার চেষ্টা করছে। শেষ আশ্রয় হিসেবে মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটে গেছে। আজকে এই ফেরেববাজ অভিষেক ব্যানার্জির বিকেল 4টের সময় বিধাননগর নিম্ন আদালতের রায়ে তার নির্দেশে ভয়েস স্যাম্পল টেস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু ওর আইনজীবীরা গত কয়েকদিন ধরেই চেষ্টা করছে যাতে এটা না নেওয়া হয়, কেননা এটা নিলেই অভিষেক ফাঁসবে, অভিষেককে জেলে যেতে হবে। আর সেই জন্য আজকে চলে গিয়েছিল আদালতে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, গিয়ে বলছে পিসির বাড়ির আবদার নিয়ে যে আমি তো ভাই স্বীকার করেই নিয়েছি ওটা আমারই গলা, তাহলে আর ভয়েস স্যাম্পল টেস্টিং কেন হবে? আরে ফেরেববাজ অভিষেক, সবাই চিনে গেছে ভাই তোমাকে। আজকে তুমি বলছো ওটা তোমার গলা, যখন বিচার প্রক্রিয়া শুরু হবে বলবে যে না আমার গলা নয়, এটা তোমার ফেরেববাজির নমুনা কেউ জানে না। সেই জন্যই তো এটা করা হচ্ছে এবং আদালতও সেটা খুব ভালোভাবে বুঝছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে যারা তদন্তটা চালাচ্ছেন সেই তদন্তকারীরা কিভাবে তদন্ত করবেন সেটা কি আদালত ঠিক করে দিতে পারে? তাদের যদি মনে হয় যে এই তদন্তের স্বার্থে ভয়েস স্যাম্পল টেস্টিং করতে হবে তাহলে করতে হবে, তোমাকে তো বাবু যেতে হবে। তো বিকেল 4টের সময় টাইমিং ছিল, এই সব গড়বড় করে এখনও অবধি গেছে বলে তো কোনো খবর নেই। ভাবুন একবার কতখানি এর দুঃসাহস। আজকে মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবের আজকে সেখানে উপস্থিত থাকার কথা, ফরেন্সিক টিমের উপস্থিত থাকার কথা, কিন্তু ফেরেববাজ ভাইপো এই আদালতে আইনের আশ্রয় নিচ্ছে, এইসব করে এখন অবধি সেখানে পৌঁছয়নি। এবার তাহলে সিআইডি কী করবে? দেখুন সিআইডি কী করবে, তদন্তকারী সংস্থা, তাদের ব্যাপার। কিন্তু দুটো রাস্তা খোলা থাকছে। এক, এই যে আদালতের নির্দেশকে মানল না, আদালত অবমাননা হলো এবং এই যে সময় নষ্ট হলো, এর জন্যই এক্ষুনি অভিষেকের কোমরে দড়ি পরানোর মতো জায়গা চলে এসছে, অ্যারেস্ট করার মতো জায়গা চলে এসছে। সেটা করবে নাকি যেহেতু উচ্চতর আদালতে গিয়েছিল সেই জায়গাটাকে সম্মান জানিয়ে আর একটা সেকেন্ড ডেট দেবে, সেই ডেটটা ফেল করলে তারপরে এই স্টেপটা নেবে, সেটা তো সিআইডির উপর ডিপেন্ড করছে। কিন্তু পরিস্থিতি ক্রমশ অভিষেকের জন্য জটিল হচ্ছে আর সেই জন্য অভিষেক ছটফট করছে। যে করে হোক অভিষেককে দেশের বাইরে চলে যেতে হবে। আর সেই জন্য কি এক ঢপের চপ চোখের অসুখ হয়েছে সেইটা দেখিয়ে বারবার বলতে হচ্ছে আমাকে বাইরে যেতে দাও, আমাকে বাইরে যেতে দাও। এই অভিষেক ব্যানার্জি তোকে যে কোনো একটা ইনভেস্টিগেশনের সামনে পড়তে হবে। 2017 সালের 6ই জুলাই প্রথম রিপোর্ট করেছিল শুদ্ধশীল ঘোষ, প্রিয়বন্ধু মিডিয়া। আর সেই জন্য অভিষেকের আইনজীবী সঞ্জয় বাসু বলেছিল তোমাকে ছিঁড়ে খাবো, কি কি ধারায় তোমার বিরুদ্ধে মামলা করব। সেই দিন থেকে অভিষেক লেগেছিল আমার পিছনে এবং সেই জায়গায় আজকে অভিষেকের নামে তো তদন্ত হচ্ছে, তাকে তো ডেকে নিয়ে যাচ্ছে। আজকে কোথায় গেল তার মান সম্মান? যাই হোক, বিদেশে নাকি তাকে যেতে হবে, বিদেশে না গেলে চলবে না। কী এমন চোখের অসুখ ভাই? এবং সেটার জন্য নাকি জরুরি ভিত্তিতে শুনানি করতে হবে। আবারও বলছি, যদি সত্যিই চোখের অসুখ হয় তাহলে হোক তার ভালো করে চিকিৎসা, কিন্তু মহামান্য আদালত নির্দেশটা দিক যে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত একটা হসপিটাল, তারা এর চোখের পরীক্ষা করে দেখে বলবে যে ভারতবর্ষে এই চিকিৎসা হওয়া সম্ভব নয়। এখান থেকে যাবে, তারপর ওই ভানুয়াতু না কোথায় একটা দ্বীপ কিনে রেখেছে, সেখানে পালিয়ে যাবে, আর কোনো দিন ধরা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে চুরি করেছে, কত লক্ষ কোটি টাকা যে ঝেড়েছে কেউ জানে না, আর সেই টাকা দিয়ে মোচ্ছব করবে না অভিষেক ব্যানার্জি, সেই সুযোগ দেওয়া যাবে না। আর সেই জন্য আদালতও বোধহয় সেটা বুঝছে, পরিষ্কারভাবে বলছে ভাই তুমি মামলা করেছো, যখন মামলার সময় হবে আমরা সেই মামলাটা শুনবো। কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নয়, তুমি কোনো ভিভিআইপি হয়ে যাওনি, রাজার বেটা নও তুমি। এসো, সাধারণ মানুষ যেভাবে আসে সেইভাবেই এসো, তোমার মামলা যখন লিস্টিং হবে তখনই এটা শোনা হবে। মানে আদালতও বুঝে যাচ্ছে ওই যে চোখের অসুখের যে একটা বাইনাক্কা করছে, ওটা ঢং, ওটা ঢপ, ওটাকে এমন কিছু পাত্তা দেওয়ার মতো কোনো জায়গা নেই।
যদি সেটা সত্যিই পাত্তা দেওয়ার মতো জায়গা হতো, তাহলে অভিষেকের যারা আইনজীবী আসে তারা তো সেই রিপোর্ট দিত যে দেখো ভাই এক্ষুনি এটাকে এই ট্রিটমেন্ট করতে হবে, নাহলে এর একদম সর্বনাশ হয়ে যাবে। চোখ তো খুব গুরুত্বপূর্ণ জিনিসের, দিতে তো পারছে না, মানে পুরোটাই যে ঢপবাজি করছে এটা আজকে আদালতের কাছেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে একটা সুরাহা মিলেছে, এই যে ডেকলি ডিম ছোড়া হচ্ছে, সেই ডিম ছোড়া নিয়ে একটা তো মামলা করেছিল ওই মদন মিত্র, ডেরেক ওব্রায়েন, অভিষেক সবাই মিলে, একদম পঙ্গপালের মতো গেছে যে আমাদের কেন ডিম ছোড়া হচ্ছে। ওরে মামলা করার আগে একবার ভেবে দেখ রে অভিষেক ভালো করে, কেন ডিমটা খেতে হচ্ছে, কি অত্যাচার গত 15 বছর ধরে করেছো ভাই তোমরা, পাপ করেছো, সেই পাপের সাজা তো মানুষ আজকে দেবেই। বলেছিলাম যেদিন ক্ষমতা থেকে যাবে কালীঘাটের রাস্তায় মানুষ দৌড় করাবে, দেখো আজকে সেই দিন দেখতে হচ্ছে। যাই হোক, আদালত বলেছে যে মানুষের একটা অধিকারের জায়গা আছে, এভাবে ডিম টিম ছোড়া হচ্ছে না। পুলিশকে বলেছে, রাজ্যকে বলেছে এটা কি হচ্ছে তোমরা সেই ব্যাপারগুলো দেখো। তো সেই জায়গা থেকে রাজ্যও কিন্তু নিজেদের ভূমিকা স্পষ্ট করে দিচ্ছে যে আমরা তো মানুষকে আবেদন করেছি, কিছুতেই আইন হাতে তুলে নেবেন না। এখন পাশ থেকে কেউ কিছু করলে কি করব? এই ফেরেববাজ চিটিংবাজগুলোকে অ্যারেস্ট করে নিয়ে জেলে নিয়ে যাব, নাকি ডিম ছোড়ার অপরাধে মানুষকে করব? তো এই নিয়ে একটা চলছে, কিন্তু আদালত একটা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই প্রোটেকশানে যে মানুষের রাগ সীমাহীন, তাদের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কিছুতেই রুখবে না, সেটা সবথেকে ভালো বুঝছে ফেরেববাজ অভিষেক ব্যানার্জি। আর সেই জন্য দেখুন কি অবস্থা অভিষেক ব্যানার্জির, বলে এরা নাকি জননেতা, বাংলার জনগণ এদের সঙ্গে আছে, দূরবীন দিয়েও নাকি বিরোধীদের খুঁজে পাওয়া যায় না, এরাই সব মস্ত মস্ত হনু নেতা। সেই জন্য নিজের বাড়ির সামনে এখানে ভিউ কাটার বসাতে হচ্ছে। ভিউ কাটার মানে কি? সোজা কথায় ওই যে গ্রিলের সব কিছু করা আছে, এমনি তো লোকজন সেটা টপকে যায় না, ওখানে আর কে যাবে ছেঁচড়ের বাড়িতে, কিন্তু সেখানেও যেটুকুনি যা দেখা যাচ্ছে বাইরে থেকে যাতে কিচ্ছু না দেখা যায় সেই জায়গাটা ঢেকে দেওয়া হবে। এখন দুটো প্রশ্ন হচ্ছে, তার মানে অভিষেক বুঝতে পারছে ওর বাড়ির মধ্যেও সেফ নয়, ঘরে ছুঁচো ইঁদুরের মতো লুকিয়ে বসে আছে, ঘরে ঢুকে এবার লোক ডিম মারবে, সেই জায়গাটা অভিষেকের ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য ভিউ কাটার দিয়ে সবটা ঢেকে দিচ্ছে। নাকি ওর বাড়িতে তো পুলিশ খুঁজতে গিয়েছিল সুমিত রায়কে, ওর সব ফেরেববাজির 1 নম্বর গেটওয়ে হচ্ছে যে সুমিত রায়, তাকে কোথায় হাপিস করে দিয়েছে, ভ্যানিশ করে দিয়েছে কেউ জানে না। তো সেরকম 2 নম্বরই কাজ অভিষেক বাড়ির মধ্যে করবে, আর বাইরে থেকে সেগুলো ধরা পড়ে যাবে, সেই জন্য অভিষেক এগুলো সব ঢেকে দিচ্ছে। এইসব প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, কিন্তু অভিষেকের মাতব্বরির দিন শেষ, ও এখানকার আর কোনো রকম কিছু করতে পারবে না, সেটা বোধহয় অভিষেকের থেকে ভালো আর কেউ বুঝতে পারছে না। সেই জন্য কোন দিকে যাবে, কিভাবে কি করবে, হাঁকুপাকু করছে। আর করারই কারণ আছে, তার কারণ হচ্ছে কী পরিমাণ চিটিংবাজ অভিষেক ছিল, কী পরিমাণ ফেরেববাজি করেছে, বাংলার মানুষকে কিভাবে শুষে খেয়েছে, কত বড় ডাকাত ছিল অভিষেক, সেটা কিন্তু আস্তে আস্তে সামনে চলে আসছে। আজকেই মুখ খুলেছে তাপস মণ্ডল। কে তাপস মণ্ডল? যে চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে যাকে জেল খাটতে হয়েছে, সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছিল, আপাতত জামিনে মুক্তি রয়েছে, যে চাকরি চুরির কেসে অভিষেককে ইডি ডেকেছিল ইনভেস্টিগেশনের জন্য, এবং সেই কেসে আজকে মুখ খুলে দিয়েছে তাপস মণ্ডল। কি বলছে যে প্রায় 2600 মতো চাকরি প্রার্থী ছিল, তাদেরকে চাকরিটা পাইয়ে দিতে হতো, এবং সেই জন্য প্রথমে পার্থ চট্টোপাধ্যায় আর মানিক ভট্টাচার্যের কাছে গিয়েছিল এই তাপস মণ্ডল, গিয়ে তাদেরকে বলেছিল যে 20 কোটি টাকা দেবো, এদেরকে চাকরির ব্যবস্থা করে দাও। মানিক আর পার্থর রেট অনেক বেশি, বলেছিল ভাই হবে না, এই এত কম টাকায় এত লোকের চাকরি করা যায় না, কেন ওদের অবস্থাটাও বুঝি, ওদের তো 25 থেকে 75 পাঠাতে হতো, সুতরাং ওই অত কম টাকা নিলে ওদের কাছে কি থাকবে আর উপর মহলে কি পাঠাবে। তখন নাকি এই তাপস মণ্ডলের সঙ্গে এসে যোগাযোগ করে ওই শান্তনু ব্যানার্জি বলে একজন ছিল, আর কুন্তল ঘোষ, যে দুটো মাল ফেরেববাজ অ্যারেস্ট হয়েছিল, দুটো অভিষেকের ডান হাত বা হাত চাকরি টাকা তোলার কেসে, তারা এসে এই তাপস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে, বলে যে হ্যাঁ ওটা পার্থ মানিক ওরা পারবে না, এটা সরাসরি পারবে একমাত্র অভিষেক, ওর কাছে আমরা পৌঁছে দিচ্ছি, ওখানে কথা বলো। এবং সেখানে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগেই 50,000 টাকা, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে আরও 1 লাখ টাকা, এইসব করে 20 কোটির হিসেব হয়। এবং সেই টাকাটা নাকি তাপস মণ্ডল ওই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে কোম্পানির সিওও করে রেখেছিল অভিষেক, তার কাছে পৌঁছে দেয়। আজকে সেগুলো সব কিছু ফাঁস করে দিয়েছে। ফলে এই রকম যারা ফেরেববাজি করেছে, এই রকমভাবে যারা বাংলার মানুষকে লুটেছে, বাংলার মানুষ এদের কি রসগোল্লা খাওয়াবে না হাতে গোলাপ ধরিয়ে দেবে? ওই যতই ভিউ কাটার করো, যতই আদালতে ছুটে যাও, মানুষ যেদিনকে হাতের সামনে পাবে হিসেবটা মানুষই বুঝে নেবে। এই লুট, এই গুন্ডাগার্দি মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না, আর সেটা বোধহয় অভিষেকের থেকে ভালো কেউ বুঝতে পারছে না। অন্যদিকে এদের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কোন বৈশাখী বন্দ্যোপাধ্যায়? সুমন যে রয়েছে, জলকানন নাকি নাম, তার বান্ধবী। তো এই জল কাননের সঙ্গে মমতা দেবীর সম্পর্ক তো সকলেই জানে, খুব ভালো,
এখন মাঝখানে একটু মন কষাকষি হয়েছিল, বিজেপিতে ক্ষীর খেতে গিয়েছিল, পাত্তা না পেয়ে আবার চলে এসছে, তাকে আবার ডেকে নিয়ে এসছে। অভিষেক ডিম খেলে, অভিষেক সোনারপুরে গিয়ে নাটক করলে, হসপিটালে ভর্তি হওয়ার চেষ্টা করলে যে জলকানন ছুটে যায়, তার বান্ধবী হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ খুলে তো বিস্ফোরক কথা বলে দিয়েছে। যদিও রাগটা মূলত ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাসের উপরে, কিন্তু কী পরিমাণ ফেরেববাজি, কী পরিমাণ চিটিংবাজি এই মমতা সহ গোটা তৃণমূল সরকারটা করেছে, তার জলজ্যান্ত উদাহরণ এই বৈশাখী ব্যানার্জি দিয়ে দিয়েছে। বৈশাখী ব্যানার্জি বলছে যে এই ফিরহাদ আর অরূপ ছিল মমতার ডান হাত বাঁ হাত, এবং এরা যখন দুর্নীতি করতো বা কেউ দুর্নীতি করতো সেটা বৈশাখী জানতে পেরে মমতাকে জানিয়ে দিত। মমতা কী করতো, সেই দুর্নীতি পাঠানোর যে চিঠিটা সেটা তাদেরকেই পাঠিয়ে দিত, আর তারা পরবর্তীকালে বৈশাখীকে সেটা নিয়ে নাকি প্যাঁক দিত, কিরে আমাদের নামে তো রিপোর্ট করেছিলি, এই দেখ আমাদের কাছে লেটার চলে এসছে। এই ছিল জিরো টলারেন্স উইথ করাপশন তৃণমূলের নীতি। এই ছিল মমতার সততার প্রতীক। এই ছিল অভিষেকের ফেরেববাজির নমুনা। এই ছিল তৃণমূল কংগ্রেস, সেটা বৈশাখী ব্যানার্জি আজকে সামনে নিয়ে চলে এসছে। বুঝতে পারছেন কিভাবে রাজ্যটা চলেছে, কিভাবে খোকলা করে দিয়েছে রাজ্যটা। এদের তাড়ানো কতখানি দরকার ছিল। এরা যদি আরও 5টা বছর থাকতো, আমার আপনার কিডনিটা কেটে অবধি বেঁচে দিতে বোধহয় ছাড়তো না, সেই জায়গায় রাজ্যটাকে নিয়ে চলে গেছিলো। আর এইসব যখন হচ্ছে, সেই সব ধামাচাপা দিতে অভিষেকের নতুন ঢং শুরু হয়েছে। এক ডাকে অভিষেক খায় না মাথায় দেয় কেউ জানে না। ওই আইপ্যাকের মদতে দিদিকে বলার মতো একটা কর্মসূচি করেছিল, যেখানে ফোন টোন করে তার একদম জন্মবৃত্তান্ত থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে নিত আইপ্যাক, আর তারপর সেটাকে ভোটের ফর্মুলার কাজে লাগানো হতো। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে যাদের ফেটে যাচ্ছে, তারা একবারও প্রশ্ন তুলছে না যে দিদিকে বলো বা এক ডাকে অভিষেকে ফোন করলে কী কী ঠিকুজি কুষ্টি নিত। সেই সময় তো কোনো প্রতিবাদের কথা মনে পড়েনি। আজকে এই চোর চিটিংবাজ ফেরেববাজ রোহিঙ্গা বাংলাদেশিগুলো ধরা পড়ছে, আমার আপনার ট্যাক্সের টাকা তারা ঝেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর মমতার ভোট ব্যাংক হয়ে এই রাজ্যটাকে জেহাদি জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে। সেইটাকে ধরার চেষ্টা করছে রাজ্য সরকার, সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী, সেটার জন্য গায়ে ফোসকা পড়ছে। যাই হোক, অভিষেক শুরু করেছে নাকি এক ডাকে অভিষেক। কী এক ডাকে অভিষেক শুরু করেছে আবার? না, তৃণমূলের যেসব নেতা কর্মীরা বেআইনি মামলায় ফেঁসে যাচ্ছে, যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, তারা এই এক ডাকে অভিষেকে কল করলে অভিষেক তাদের সমস্ত রকম নাকি আইনি সহায়তা দেবে। কী ঢপের চপ আইনি সহায়তা দেবে? যে নিজেকে বাঁচাতে পারে না সে আবার কি আইনি সহায়তা দেবে? প্রশ্ন উঠছে, সেটা নিয়ে যাক, সে যা খুশি করুক। কিন্তু এটা নিয়ে তো প্রশ্ন তুলে দিচ্ছে অভিষেকের দলের লোকজনই। তারা বলছে যে অভিষেক ব্যানার্জি যদি সত্যিই রাস্তায় থাকতো, যদি সত্যিই সহায়তা দিত, তাহলে কি তৃণমূল কংগ্রেসটা এরকম টুকরো টুকরো হয়ে যেত? অভিষেক তো ওই কর্পোরেট স্টাইলে দলটাকে চালাবো, বসগিরি করব, আইপ্যাককে দিয়ে টাকা তুলবো, এইসব করে করেই তৃণমূলের এই সর্বনাশটা করে দিয়েছে। এই তৃণমূল কংগ্রেস তো মানুষের আশীর্বাদ নিয়ে এসেছিল, তারপর যে মুহূর্তে থেকে অভিষেক দলটার মধ্যে ঢুকলো আর তারপর তোলাবাজিটা শুরু করলো, তারপরই তো আস্তে আস্তে দলটা জনবিচ্ছিন্ন হয়েছে, আজকে গঙ্গায় ভেসে চলে গেছে। বাংলার মানুষ এদের নাম শুনলে থুতু দিচ্ছে। তাহলে সেই অভিষেক আইনি সহায়তা দেবো বলে করছে, আর সেখানে আর আলটিমেটলি তৃণমূল কংগ্রেস সেখান থেকে সারভাইভ করবে? লোকে তো ওদের দলের লোকই প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে একটা সমাজবিরোধী সঞ্জু সমাদ্দার সোনারপুরে, তাকে পোস্টপোল ভায়োলেন্স বলে চালিয়ে দিয়ে অভিষেক যে শান্ত সোনারপুরকে অশান্ত করতে চেয়েছিল, তার আইনি বিচারটা কবে হবে? লোককে যে আইনি সহায়তা দেবে বলছে। যাই হোক, এইসব ওদের মধ্যে যখন ডামাডোল চলছে, তখন পুটোস করে কাঠপিঁপড়ে কামড়ে দেওয়ার মতো আজকে ছোট্ট করে একটা উপহার শুভেন্দু অধিকারী সরকার দিয়ে দিয়েছে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। এরা যে এই ঢং করে 21শে জুলাই করে, যেটা বেসিক্যালি ডিম ভাত দিবস হয়ে গেছে, পাগলু ড্যান্সের দিবস হয়ে গেছে, শহীদ তর্পণে শহীদদের কথা কিছু থাকে না। মার খেয়েছিল কংগ্রেস, মেরেছিল সিপিএম, সভা করে তৃণমূল, আর গাল দেয় বিজেপিকে যে সভাটা, যেখানে শুধু মদ মোচ্ছব চলে, টাকা দিয়ে লোক আনতে হয়, সেই 21শে জুলাই। এবার তো এমনিই লোকজন নেই, এমনিই মমতার সঙ্গে লোকজন নেই, নেতা জনতা সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরেও 21শে জুলাই নিয়ে এদের মাতব্বরি শেষ হয়নি। পুলিশ পারমিশন দেয়নি, মমতার সঙ্গে থাকা কিছু ফেরেববাজ চিটিংবাজ চলে গেছিলো ধর্মতলাতে, সেখানে গিয়ে মাপামাপি করছে রাস্তা ফাস্তা বন্ধ করে দিয়ে, ব্যাস ওই নিয়ে মামলা হয়ে গেছে, এখন ঠেলা সামলা। তো সেইগুলো যখন ফেঁসেছে, তার পাশাপাশি এই 21শে জুলাই করবে বলে ঋতব্রতদের যে অংশটা আছে, তারাও এখানে অ্যাপ্লিকেশন করে দিয়েছিল। পরিষ্কারভাবে রাজ্য সরকার পুলিশ বলে দিয়েছে, ভাই কাউকে রাস্তা বন্ধ করে ধর্মতলায় এই মোৎসব করতে দেবো না। তোমাদের প্রচুর লোক আছে, যাও ব্রিগেডে গিয়ে করোগে, যাও ব্রিগেডে কতখানি জায়গা লাগবে বলো, সব দিয়ে দিচ্ছি। ব্রিগেডে তো করেছিল এক সময়, তো সুতরাং সেটা যদি করতে পারো, এখন তো তোমাদের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে, তোমাদের তো জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, মানুষ এখনও তোমাদের সঙ্গে আছে, যাও গিয়ে ব্রিগেডে করোগে যাও, এখানে কোনো রকম কিছু হবে না। কিন্তু সেটা বললে কি হবে?
এরা তো আবার হুমকি দিয়ে রেখেছিল না যে যদি এখানে সভা করতে না দেয় টেম্পোর উপর দাঁড়িয়েই করবো, ক্যাওস করার চেষ্টা একটা। রাজ্যটা পরিবর্তনের পর ডেভেলপমেন্টের পথে ছুটছে, সেটাকে আটকে দিতে হবে, ছুঁচোবাজি করতে হবে। সেই জায়গাটাতেও কিল মেরে দিয়েছে পুলিশ। পরিষ্কারভাবে বলে দিয়েছে আগামী 2 মাস ধর্মতলাতে কোনো কেউ জমায়েত করতে পারবে না। যদি করতে পারে সেটা বেআইনি হবে এবং তারপরে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আছে সেটাই করবে। অর্থাৎ এবার যেটা প্রশ্নটা উঠেছিল যে ধর্মতলায় না কেওড়াতলায় হবে, ধর্মতলায় হবে না, এত পুলিশ রাজ্য প্রশাসন বুঝিয়ে দিয়েছে। তাহলে কি কেওড়াতলাতে গিয়ে 21শে জুলাইটা করবে? ওটাই বোধহয় লাস্ট ডেস্টিনেশন পড়ে আছে মমতার অভিষেকের জন্য। কিন্তু ফেরেববাজ ভাইপো আজকে যেভাবে বিচারপতিদের পায়ে পড়ছে আর তারা কানটা